জনগণের আস্থা ধরে রাখতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় আশ্বাস দেন বাহিনীর সমস্যা ও সংকট সমাধানের। তার প্রত্যাশা, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার ভিডিপি। শফিকুল হকের প্রতিবেদন। শৃঙ্খলা, সাহস আর রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নীরব এক শক্তির নাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সবখানেই দায়িত্ব পালন করা এই বাহিনীর সদস্যদের উৎসাহ দিতেই অনুষ্ঠিত হল ৪৬তম জাতীয় সমাবেশ। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে পৌঁছে শহীদ সদস্যদের স্মরণে সেখানকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আনসার ও ভিডিপি সদস্যদের চৌকস বুত্থান মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর দরবারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী জানান, তৃণমূল থেকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের কাজ করছে সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। একটি সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলতেও বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। শফিকুল হক, একাত্তর, গাজীপুর। গাজীপুরের টঙ্গীর ২৭-এ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহাম্মদ হোসেন, প্রধানমন্ত্রী কখন আসতে পারেন, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং সেখানের সার্বিক পরিস্থিতি কি সেটাও যদি একটু বলেন। নুসরাত, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীর ২৭-এ যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ যে ইনস্টিটিউটটি করবার কথা রয়েছে সেই প্রাঙ্গণে তিনি এসেছেন এবং তিনি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে ভবন, সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন। পাশাপাশি তিনি আঙ্গিনায় যে পুকুরটি রয়েছে, পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন এবং একটি তাল গাছ রোপণ করেছেন পাশে। একটু পরে তিনি সুধী সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হবেন। এখানে নেতাকর্মীদেরকে গাজীপুরের বিভিন্ন স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান কিংবা সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এসে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। মূলত আজকের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেটি মূলত বৈশ্বিক জলবায়ুর যে অভিঘাত, সেই অভিঘাত মোকাবেলার জন্য এবং বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় যেন শক্তিশালী একটি অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেই জায়গা থেকে ৮.২ একর জায়গার উপর এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে এবং এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেন দুর্যোগের পূর্ব মুহূর্তে ক্ষয়ক্ষতির প্রস্তুতি নিরূপণ করে ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় সেই বিষয়ে মূলত এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি চালু হতে যাচ্ছে এবং আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এখানে গাজীপুরের নেতৃবৃন্দ রয়েছেন, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিনি উপস্থিত রয়েছেন, দুর্যোগ প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন, মন্ত্রণালয়ের সচিবরা রয়েছেন। তো তারেক রহমান সুধী সমাবেশের মঞ্চে এসে বক্তব্য রাখলে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো। এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন, তিনি কথা বলবেন, পরবর্তীতে তিনি কি বক্তব্য রাখবেন সেই বিষয়ে আপনাকে নিশ্চয়ই জানাতে পারবো আপনার মাধ্যমে। তো ধন্যবাদ হোসেন আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। জেপি মর্গান সহ বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বিনিয়োগের জন্য বাংলাদেশে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রতিদিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সঙ্গে বৈঠক করার কথা উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC আয়োজিত সম্মেলনে মন্ত্রী বলেন, হংকং, লন্ডন সহ বিশ্বের বড় শেয়ার বাজারে বাংলাদেশের জন্য বন্ড ছাড়া হবে। এক্ষেত্রে অসত্য নিরীক্ষা প্রতিবেদন প্রধান বাধা বলে মন্তব্য করেন তিনি। বলেন, আর্থিক প্রতিবেদন সঠিক না হলে বিদেশিরা বিনিয়োগ করবে না। এ সময় আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর হওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। There is a huge investment opportunity এবং investment interest in Bangladesh right now. Inshallah, foreign direct investment fund managers, big investment companies, they are all interested. And they're coming. Every day, আমি প্রত্যেক দিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে মিট করতেছি, which I have never seen in my whole life. এবং তারা বলতেছে আমরা হংকংয়ে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করব, $1 billion ফান্ড আমরা লন্ডনে করব, আমরা বাংলাদেশের ডোমেস্টিক বন্ড ফ্লোট করতে চাই। আপিল বিভাগে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনার পর রাষ্ট্রপক্ষের কাছে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে উচ্চ আদালত। পরে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগে কার্যক্রম বিলুপ্ত করে আদালত অবমাননা করেছে সরকার। আগামীকাল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন তিনি। জানান, এই ঘটনায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে গতকাল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তারও আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। পরে বিএনপি সরকার এসে অধ্যাদেশটি বাতিল করে। এই 7 জুনের মধ্যে যদি সরকার পক্ষ এই ব্যাপারে আপিল দায়ের না করে সচিবালয়কে ডিসমেন্টেল করার যে কৌশল নিয়েছেন এটি তারা সম্পন্ন করেন, তাহলে 7 জুনের পরে আমাদের হাইকোর্ট বিভাগে নতুন আইনকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে এটি শুনানির জন্য গ্রহণ করা হবে। এই ধরনের আচরণ সিরিয়াসলি কন্টেম্পচুয়াস। আমরা কন্টেম্পট নোটিশও দিয়েছি, আমরা দ্রুতই কন্টেম্পট পিটিশনও ফাইল করব। 5 আগস্টের পর জামিন পাওয়া যেসব শীর্ষ সন্ত্রাসী নতুন করে অপরাধে জড়াচ্ছে তাদের আইনের আওতায় আনার ঘোষণা দিলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও বলেন, সড়কে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা সাধারণ নাগরিকদের সাথে দুর্ব্যবহার করলে তা সহ্য করা হবে না। মহিম মিজানের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। এ সময় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করব। মব কালচার নিয়েও কথা বলেন মোসলেউদ্দিন আহমেদ। বলেন, কোনোভাবেই মব সহ্য করা হবে না। তাছাড়া 5 আগস্টের পর রাজধানীর সড়কে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বরতরা আইন ভাঙার অজুহাতে নগরবাসীর সাথে খারাপ ব্যবহার করে সেটি মেনে নেওয়া হবে না। আমি আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। কেউ যদি আইন না মানতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার বা তার কারো গায়ে হাত তোলা প্রশ্নই আসে না। প্রেস ব্রিফিংয়ে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1,74,000 অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন, এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে, তাদেরকে আমরা
অবশ্যই গ্রেফতার করব। থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপির কমিশনার। একটি নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। মহিম মিজান, ৭১, ঢাকা। কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম হত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করে। রায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ৯ আসামিকে যাবজ্জীবন, ৪ জনকে ১০ বছর এবং ৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক আবুল মনসুর সিদ্দিকী। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজরায় যৌথ বাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন। ওই মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দুটো মামলা রুজু হয়, একটা হচ্ছে হত্যা মামলা, এটা হচ্ছে অস্ত্র মামলা। আজকে দুটো মামলার রায় ঘোষণা করা হয়েছে। যারা আসামি হয়েছে তাদেরকে চোখ বন্ধ করে একতরফা সাক্ষী নিয়ে দণ্ডিত করা যায় না। তারা সাফাই সাক্ষী দিয়েছে, এগুলা বিবেচনা করা হয়েছে, সার্কামস্ট্যান্স বিবেচনা করা হয়েছে, সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। ওমানে মৃত ৪ ভাইয়ের দাফন হয়েছে তাদের নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এর আগে হাজারো মানুষের অংশগ্রহণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা থেকে নিজের বাড়িতে মরদেহ পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ৪ ভাইয়ের মরদেহ নেওয়া হয় নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নামে। ৪ ভাই মোহাম্মদ রাশিদুল, মোহাম্মদ শাহিদুল, মোহাম্মদ সিরাজুল ও মোহাম্মদ শহীদুলের মৃতদেহ এক নজর দেখতে ও পরিবার স্বজনদের সান্ত্বনা দিতে ছুটে যান এলাকাবাসী। এই ছেলেগুলো খুবই ভালো ছিল, আমি ফাঁসের ফারার লোক। তো এখানে তো কি একটা কি আছে কিনি পুরোপুরি কেন চলবো, আর পরিবার তার একজন। পরে লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা নামাজ। পরে বন্দেরাজার পাড়া জামে মসজিদের পাশাপাশি দাফন করা হয় ৪ ভাইকে। এই শোকের দিনে ৪ ভাইয়ের পরিবারের পাশে সরকার ও প্রশাসনকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী। প্রশাসনের কর্মকর্তারাও তাদের পাশে থাকার আশ্বাস দেন। যে ৪ জন মৃত্যুবরণ করেছেন ওনাদের মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করে যত ডকুমেন্টস, যত রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা প্রসেস করে সর্বোচ্চ দ্রুত সময় আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গত ১৩ই মে ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা শহরের উদ্দেশ্যে ২ ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য বের হয়েছিলেন ৪ ভাই। পথে গাড়ির মধ্যে গ্যাসের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার প্রতিবাদের আন্দোলন গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন মূল দাবি থেকে সরে গিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি তুলে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই অভিযোগ স্বীকার করেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি তুলেছেন। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ১২ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার পর উত্তাল হয় ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু ঘটনাটিকে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগের দাবি জানানো হলে তৈরি হয় বিভক্তি। এমন অবস্থায় মঙ্গলবার নতুন প্ল্যাটফর্ম নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান ভুক্তভোগীকে বিচার পাইয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, সেই স্বার্থের দিকে আমরা আসলে এগিয়ে যেতে পারিনি। প্রশাসনিক ভবন তালা দেওয়া বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো কাজে বিঘ্ন ঘটে এমন কোনো কিছু আমরা করতে চাচ্ছি না। জাহাঙ্গীরনগর এক সময় ছিল যে সংস্কৃতির রাজধানী, সেখান থেকে মবের রাজধানীতে পরিণত করার একটা গোষ্ঠী পায়তারা করতে চায় এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে নিরাপত্তার কথা আসলে আমাদেরকেই বলতে হবে, সেই জায়গা থেকে আমাদের এই যাত্রা। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলেছে। বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে মব। এটা স্পষ্ট ক্লিয়ার যে ঠিক সেদিনই কেন রেজিস্ট্রার ভবন অবরোধ করা হলো, যেদিন জুলাই হামলার স্ট্রাকচার্ড কমিটির মিটিং ছিল। এই জায়গা থেকে অবশ্যই আমরা এটা সন্দেহ করি যে জুলাই হামলার বিচার বানচাল করার জন্য এরকম একটা মুভ
নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। জাকসু মনে করছে আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও আস্থার ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করেন জ্যেষ্ঠ শিক্ষকরা। অপরাধীকে শনাক্তকরণ, ধরা, তার বিচার করা, এটা একটাই পক্ষ। এর বাইরে অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে যে মত দ্বিমত আছে সেগুলা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটা আমি পক্ষ হিসাবে দেখি না। এবং কিছু যে হয়েছে সেগুলো আমি মনে করব সকলেই হয়তো বুঝতে পারবেন এবং আমরা হয়তো সেই জায়গা থেকে ফেরত আসব। ধর্ষণ চেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশের দাবি সাধারণ শিক্ষার্থীদের। বনশ্রী হালদার, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন ৭১।